যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মাশরাফি বিন দীপ। আজ এই নিস্তব্ধ অন্ধকার রাতে ঘটনাটি লিখছি জীবনের অন্যতম আরেক অন্ধকার রাতের সম্পর্কে। অর্থাৎ ঘটনা এক আত্মীয়র কাছ থেকে সংগ্রহ করা এবং তার ভাষ্যমতেই লিখছি। ঘটনাটা আজ থেকে ৬-৭ বছর আগেকার এক শীতকালে। চাকরির সুবাদে থাকি ময়মনসিংহ শহরে, আর গ্রামের বাড়ি গফরগাঁও। শুরুতেই বলে রাখি, ট্রেন যাত্রায় ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের দূরত্ব প্রায় 1 ঘন্টা, অর্থাৎ প্রায় 50 কিলোমিটারের মতো। আমার আজও স্পষ্ট মনে পড়ে, দিনটা ছিল শুক্রবার। জুম্মার নামাজ শেষে অফিসে ডিউটিতে আসি এবং একটু পর গ্রাম থেকে ফোন দেয় কেউ একজন। শুনি প্রতিবেশীর সম্পর্কে দাদা হন এমন একজন মারা গেছেন। ওনার ছেলেরা আবার থাকে ভারতে, আর তাই তাদের অপেক্ষায় দাদাদের জানাজা হবে পরের দিন, অর্থাৎ শনিবার দুপুরে। অফিস থেকে ছুটি নিয়ে সিদ্ধান্ত নিলাম রাত 9টার ট্রেনে বাড়ি যাব। প্ল্যান মতো রাত 9টার দিকে স্টেশনে যেয়ে শুনি ট্রেনটা নেই। তাই প্ল্যাটফর্মেই, অর্থাৎ ফাঁকা প্ল্যাটফর্মেই বসে থাকি। ভাবতে থাকি কি করা যায়, বাসায় ফিরব নাকি সিএনজি করে গ্রামে চলে যাব। বেশ কিছুক্ষণ বসে থাকার পর এক বয়সী বাদাম বিক্রেতা পাশ কাটিয়ে যাওয়ার সময় ময়মনসিংহের আঞ্চলিক ভাষার মিশ্রণে অনেকটা এরকম করে বলল যে আজকে 11টার দিকে একটা ট্রেনই আছে, একটু দেরি করলে আরামে যেতে পারবেন। আমি 7-5 না ভেবে লোকটার উপর ভরসা করেই অপেক্ষা করতে থাকলাম সেই কাঙ্ক্ষিত ট্রেনটার। যদিও তখন এটা ভাবিনি যে লোকটা কিভাবে বুঝল যে আমি কোথায় যাব বা বসে আছি কেন। রাত 11টা বেজে গেছে, বেশ অনেকক্ষণ হতে চলল, ট্রেন আসার নাম নেই। অযথা এতক্ষণ বসে রইলাম এমনটা ভাবতেই হুট করে ট্রেনের অস্পষ্ট হুইসেল। একটু এগিয়ে যেতেই রেল লাইনের পাশে দেখতে পেলাম দূরে ছুটন্ত আলো, অর্থাৎ খুব সম্ভবত ট্রেনের লাইট। আরো 2 মিনিট অপেক্ষা করতেই ট্রেনটা প্ল্যাটফর্ম ছুল। কিন্তু আশ্চর্য, ট্রেনের ভেতরে লাইট নেই, আশেপাশে কোনো বগিতে কেউ নামছে না। নিজেই ভেতরে উঁকি দিয়ে ফোনের টর্চে দেখতে পেলাম হাতে গোনা 3-4 জন হবে পুরো একটা বগিতে। বেশ নিশ্চিন্ত মনে উঠে পড়লাম, তবে কেমন যেন অস্বস্তি হচ্ছে। এটা ভেবে যে আমার আশেপাশে যে কজনই আছে সকলেই বেশ গভীর ঘুমে, কারো কিছু করার নেই। কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে জানালা দিয়ে বাইরে তাকালাম। প্রচুর শীতল বাতাসে বেশ ভালোই লাগছিল। হঠাৎ কারো স্পর্শে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি ফোনের স্ক্রিনের মৃদু আলোয় স্টেশনের সেই বাদামওয়ালা। এটা ভেবে একটু খুশি হলাম যে অন্তত কাউকে তো পাওয়া গেল কথা বলার মতো। 10 টাকা করে 2 প্যাকেট বাদাম নিলাম। পরক্ষণেই একটা ওই লোকটার দিকে এগিয়ে দিয়ে বসতে বললাম আমার সিটে। একাকিত্ব দূর করার জন্য নিজেই বকবক করা শুরু করে দিলাম। তবে লোকটা যেন নিশ্চুপ হয়ে আছে অনেকটা। যাকে কিছুক্ষণ সময় যাওয়ার পর কেন যেন মনে হতে থাকলো ট্রেনের মানুষের চলাচল বাড়ছে। কিছু ছোট বাচ্চা ছুটোছুটি করছে, যদিও এত রাতে অন্ধকার ট্রেনে ওভাবে ছুটোছুটি করাটা একটু অস্বাভাবিক। আর কিছুক্ষণের মধ্যেই বগিটা একদম পরিপূর্ণ। অবাক হয়ে গেলাম, ট্রেন তো মাঝপথে থামেইনি, তাহলে এত মানুষ আসলো কোত্থেকে? আর আসলো তো, তবে অনেকে আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। মনে হচ্ছে কি যেন হয়েছে, কেন যেন অস্বস্তিতে পড়ে গেলাম। আবার বাইরে তাকিয়ে দেখি পরিচিত কিছু মানুষ দেখা যায় কিনা। না, চারপাশে একদম অন্ধকার, সম্ভবত অমাবস্যার অন্ধকার এটাকেই বলে। হঠাৎ মনে হলো রেললাইনের পাশে কিছু মানুষ চিতা পোড়াচ্ছে, অর্থাৎ দাহ করছে মরদেহ বা এই টাইপের কিছু একটা। ওখান থেকে বেশ কয়েকজন আমার দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য, সেখানে ওই বাদাম বিক্রেতারাও ছিল। এবার শুরু হলো আমার ভয়। আমার সাথে আসলে কি হচ্ছে? হঠাৎ দোয়া পড়তে মনে পড়ল, আর মনে মনে কিছু একটা দোয়া পড়তে শুরু করতেই চারিদিকে মানুষজন আমার দিকে কেমন ক্ষিপ্ত দৃষ্টিতে তাকাতে লাগলো। আর কয়েকজন এগিয়ে আসলো এবং তারপরেই আমার আর কিছু মনে নেই। মেবি সেন্সলেস হয়ে পড়েছিলাম। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম একটু পুরনো রুমে। টেবিলের ওপরে আশেপাশে 4-5 জন লোক দাঁড়িয়ে ও চেয়ারে বসে আছেন। তারা আমাকে জাগতে দেখেই পানির গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন আমি রেল লাইনের ওপরে শুয়েছিলাম কেন। আমি অবাক হলাম এবং মনে করতে চেষ্টা করলাম ঠিক কি হয়েছিল আমার সাথে। কয়েক মুহূর্ত পর মনে পড়ল ঘটনা। ওনারা নিজেদের মধ্যে যেন বিড়বিড় করে কি সব বলতে লাগলেন, আর তারপরে আমার ঠিকানা ও বাড়ির কারো ফোন নাম্বার জানতে চাইলেন।
ফোন বের করে চাচাতো ভাই রাউজানের ফোন নাম্বার দিলাম, আর ওনারা আমাকে নাস্তা করালেন ওই রুমে। একটু পর রাউজান আসলে তাকে আলাদা করে ডেকে নিয়ে যান তারা। তার কিছুক্ষণ পর রাউজানের সাথে বাড়ির উদ্দেশ্যে ওই রুম থেকে বের হয়ে যাই। বুঝতে পারলাম আমি গফরগাঁও স্টেশনের একটি রুমে ছিলাম, আর এটা সকাল। পকেট থেকে ফোন বের করে দেখি ভোর 5টার একটু বেশি। রাস্তায় যদিও রাউজান এই অদ্ভুত যাত্রা সম্পর্কে বা আমি কেন ওই রুমে ছিলাম কিছু জানতে চায়নি, তবে আমার কেমন যেন একটু অদ্ভুত লাগছিল। বাড়ি যাওয়ার পর রাউজান আমাকে রেস্ট নিতে বলে বের হয়ে গেল, বলে গেল যেন রুমে থেকে বের না হই। একটু পর ঘুম দিলাম, আর উঠে গোসল করে নাস্তা করে শুয়ে টিভি দেখতে লাগলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে প্রায়, আর বাইরে মোটামুটি বৃষ্টি হচ্ছে, সাথে কুয়াশা। শুনছি ওই দাদার জানাজা হবে মাগরিবের পর। কিছুক্ষণ পর আজান হতেই রুমে নামাজ পড়লাম, এবং তার কিছুক্ষণ পর রাউজান এসে জানাজায় ডেকে নিয়ে গেল আমাকে। দুজনে একটা ছাতার নিচে করে গেলাম সেই প্রতিবেশী দাদার বাড়িতে। উঠোনে একটা বড় ছাউনির মতো দেওয়া হয়েছে, তার নিচে তাকে রাখা। জানাজা পড়া শেষ হয়েছে, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার বাড়ির দিকে। হঠাৎ পেছনে চোখ পড়তে দেখি ভিড়ের মধ্যে সেই বাদাম বিক্রেতা। অনেক অবাক আর ভয়ের সংমিশ্রণে রাউজানের হাত শক্ত করে ধরলাম। জানি না রাউজান কি বুঝলো, সে আমাকে সোজা তাকিয়ে থাকতে বলে দ্রুত বাড়ি নিয়ে চলে গেল এবং হুজুর আনালো। হুজুর এসে কিছু দোয়া পড়লেন এবং বললেন ভুলেও যেন রাতে বের না হই। এই ছিল আমার সেদিনের ঘটনা। হয়তো শুনে একটা ভয় লাগেনি, তবে আমি প্রচুর ভয় পেয়েছিলাম। যাই হোক, তিনি তারপরে শুভকামনা জানিয়েছেন আমাদেরকে। ভূত.com-এর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি নিয়মিত ঘটনা পাঠাবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন মাশরাফি বিন দীপ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি যেটা বলছেন যে কেউ হয়তো এই ঘটনা শুনে ভয় পাবেন, আমার মনে হয় যথেষ্ট ভয় পাবে, এবং আপনি কি পরিমাণ ভয় পেয়েছিলেন সেটা কিন্তু আমি অনুভব করতে পারছি। ইটস আ বিউটিফুল স্টোরি। আপনারাও আপনাদের এরকম ঘটনা থাকলে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাব এই ঘটনাটি শেষে আরো একটি ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। নমস্কার রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি সুইটি মজুমদার নোয়াখালী থেকে বলছি। আপনাকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার আত্মীয় একজনের সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি সম্পর্কে আমার খালাতো বোন হন। ওনার নাম মিতু। তাদের বাড়ি সিলেটের কোনো এক অজপাড়া গায়ে। তাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, দিন আনে দিন খায়। মিতু আপাদের বাসা সুরমা নদীর পাড়েই। তাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় তাদের বাড়িতে কোনো নলকূপ ছিল না, তাই নদীর পানি দিয়েই তারা তাদের ধোয়া মোছা, গোসল এই সমস্ত কাজ সারত। তাদের বাড়ির পেছনেই বয়ে গেছে সুরমা নদী। তাদের বাড়ির পেছনে একটা ঘাট বাঁধাই করা হয়েছিল, আর সেই ঘাটে বসেই গোসল ও অন্যান্য কাজ সারত তারা। সময়টা ছিল 17/9/2002 সাল। ওই দিন মিতু আপাদের বাসায় কিছু কাজ থাকার কারণে মিতু আপা গোসল করতে পারেননি। মিতু আপা চিন্তা করলেন বাসার সব কাজ শেষ করে রাতেই তিনি গোসল সেরে নেবেন। মিতু আপার হাতের কাজ শেষ করতে করতে প্রায় 12টা বেজে গেছে। মিতু আপার মা শত বারণ করা সত্ত্বেও মিতু আপু নদীর ঘাটে গোসল করতে চলে যান। ঘুটঘুটে অন্ধকার, হালকা হ্যারিকেনের আলোয় আপু গোসল করতে করতে হঠাৎ লক্ষ্য করেন ঘাট থেকে অনেক দূরে কারা যেন অনেকগুলি হ্যারিকেন নিয়ে নদীর পাড়ের রাস্তা ধরে হেঁটে আসছে। আপু ভাবলেন হয়তো মাছ ধরার জন্য এদিকে আসছে, তাই উনি তাড়াতাড়ি গোসল শেষ করার জন্য পানিতে নেমে পড়লেন। গোসল শেষ করে উনি যখন ঘাটের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকলেন, ঠিক তখন ওনার থেকে 2-5 হাত সামনে অনেকগুলো বিরাটাকার কালো লোমশওয়ালা কিছু, যাদের মাথা নেই কিন্তু বুকে চোখ, তাদের চোখ আগুনের গোলার মতো জ্বলছে। হঠাৎ মিতু আপু ওই দানবগুলোর দিকে তাকালেন এবং তাদের বিকৃত হাসি দেখতে পেলেন। মিতু আপুর শরীর ভয়ে কাঁপতে থাকে, শরীরের সব লোম খাড়া হয়ে যায়। মিতু আপু বিভৎস হাসি আর অদ্ভুত চেহারা দেখে নিজেকে সামনে রাখতে পারলেন না। মিতু আপুর মা, ভাই সবাই ওনাকে খুঁজতে এসে দেখে মিতু আপু ঘাটের সিঁড়িতে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাকে সবাই ধরাধরি করে বাসায় নিয়ে যান।
জ্ঞান ফেরার পর সবাই আপুর কাছে জানতে চান নদীর ঘাটে কি হয়েছিল। আপু ভয়ার্ত চেহারায় শুধু চারিদিকে তাকায়, কিন্তু কোনো কথা বলতে পারছে না। মিতু আপুর মা বুঝতে পারেন মিতু আপু অনেক ভয় পেয়েছেন, সেজন্য সে কথা বলতে পারছে না। মিতু আপু কিছুক্ষণ পর গোঙায় আর ঘর থেকে বের হয়ে যেতে চায়। সবাই তাকে ধরে রাখতে চাইলেও পারে না। মিতু আপুর শরীরে যেন 10 পুরুষের শক্তি। সেদিন রাতে সবাই তার পাশে বসে এভাবেই রাতটা পার করে দিয়েছিল। সকালে মিতু আপুর প্রচন্ড জ্বর ওঠে এবং তার অস্বাভাবিক আচরণগুলো পরিবারের সবাইকে চিন্তায় ফেলে দেয়। মিতু আপুর মা তার বাবাকে বলেন একজন হুজুর নিয়ে আসার জন্য। মিতু আপুর বাবা একজন হুজুর নিয়ে আসেন এবং যখনই মিতু আপুকে দেখেন উনি বলেন ওনার উপর খারাপ জিনের আসর পড়েছে। তবে একটা নয়, 13টা বদজিন, যাদের গ্রাম্য ভাষায় নীলকণ্ঠ বলা হয়। তাদের মাথা নেই, বুকে চোখ থাকে। হুজুর সেই জিনগুলোকে হাজির করালেন এবং তাদের জিজ্ঞাসা করলেন কেন তারা মিতুর উপরে ভর করেছে। তারা প্রশ্নের জবাবে বলে রাতে নদীর ঘাটে মিতু আপুর উপস্থিতি তাদের বিরক্তির কারণ। হুজুর বললেন কি করলে তোমরা তাকে ছেড়ে যাবে। সেই 13টা বদজিন বলে 13 রকমের ফল, 13 রকমের 13 কেজি মিষ্টি আর 2টা সাদা গরু দিলে তারা চলে যাবে। হুজুর বলেন দেখো তারা গরিব, তাদের আর্থিক অবস্থা ভালো না। তার উপরে হুজুর অনেক কথা কাটাকাটি করে শেষ পর্যন্ত 13টা ফলের পাতা, 13টা মিষ্টি ও ছোট একটা ছাগল দেওয়ার শর্তে মিতু আপুকে ছেড়ে যাবে বলে সেই জিনদের ওয়াদা করান। সেই বদজিনগুলো মঙ্গলবার রাতে জিনিসগুলো নদীর ঘাটে দিয়ে দেওয়ার জন্য বলে। সেই বদজিনগুলো এটাও বলে যে যদি তারা 13টা ফলের পাতা, 13টা মিষ্টি ও ছোট একটা ছাগল না দেয় তাহলে মিতু আপুর বংশে যে কোনো একজনকে তারা মেরে ফেলবে। মিতু আপুর ভাই ও বাবা হুজুরের কথা মতো তাদের 13টা ফলের পাতা, 13টা মিষ্টি ও ছোট ছাগল কিনে দিয়ে আসেন এবং হুজুর তাদের বলেছিলেন জিনিসগুলো ঘাটে রেখে পেছনের দিকে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসার জন্য। মিতু আপুর এক প্রতিবেশীর নাম সলিমুল্লাহ। তিনি মিতু আপুর ওপরে জিনে ভর করা ও জিনদের দাবি দেওয়ার কথা শুনে মিতু আপুদের বাসায় গিয়ে বলেন এসব কিছুই না, এসব হুজুরের ভণ্ডামি। সলিমুল্লাহ জিন, ভূত, প্রেত এসব কিছুই বিশ্বাস করতেন না, বরং তিনি ভাবতেন পৃথিবীতে এগুলোর অস্তিত্ব নেই। বিরাট অঙ্কের টাকা আর দামি জিনিসপত্র হাতিয়ে নেওয়ার ধান্দায় ভণ্ড হুজুরের এই সমস্ত কথা। সলিমুল্লাহ ভাবলেন হুজুর এত টাকার ছাগল নেবে আর তা আমি চেয়ে চেয়ে দেখব। সলিমুল্লাহ লোভ হলো ছোট ছাগলের ওপরে। মঙ্গলবার রাতে মিতু আপুর বাবা ও ভাই নদীর ঘাটের সেইতে 13 রকমের ফলের পাতা, 13টা মিষ্টি ও ছোট একটা ছাগল দিয়ে আসলেন। তারা চলে আসার পরেই প্রতিবেশী সলিমুল্লাহ ছাগলটাকে নিয়ে আসলেন এবং পরের দিন সকালে মোটা অঙ্কের টাকায় সেটা বিক্রি করে দিলেন। এদিকে মিতু আপুর অবস্থা আগের মতোই হতে থাকে। মিতু আপুর বাবা আবারও হুজুর আনেন এবং বদ জিনের হাজির করান। তাদের জিজ্ঞেস করলে তারা বলে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাদের প্রতিবেশী সলিমুল্লাহ ছাগলটা চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছেন। তারা খুবই ক্ষিপ্ত মিতু আপুর বংশের লোকদের ওপর। তারা বলে তারা আপুদের বংশের যে কোনো একজনকে মেরে ফেলবে। তারপর হুজুর তাকে অনেক বুঝিয়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পরদিন সকালবেলা প্রতিবেশী সলিমুল্লাহর ঘর থেকে চিৎকারের আওয়াজ আসলে মিতু আপুদের বাসার সবাই গিয়ে দেখলেন সলিমুল্লাহ পাগলের মতো আচরণ করছেন। তিনি নিজের চুল নিজে ছিঁড়ে খেয়ে ফেলছেন। সলিমুল্লাহ তার গায়ে কাপড় রাখতে পারছেন না। এই আকস্মিক পরিবর্তনে গ্রামে হইচই পড়ে যায়। তাকে সবাই দেখতে আসে। সলিমুল্লাহ বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় পুরাতন ভাঙা কবরের ভেতরে ঢুকে যান, তাই তাকে তালাবদ্ধ রাখা হয়। এভাবে অনেক দিন কেটে যায়। অনেক হুজুর দেখিয়েও লাভ হয় না। অন্যদিকে মিতু আপুর অবস্থা দিন দিন অবনতির দিকে ধাবিত হতে থাকে। তার চোখের শিরা ফুলে রক্ত জমাট হতে থাকে। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন, আস্তে আস্তে শুকাতে শুরু করেন। হঠাৎ একদিন মিতু আপুদের বাড়িতে সাদা ধপধপে পাঞ্জাবি আর পরনে পাগড়ি পরা একজন লোক আসেন। তিনি মিতু আপুর মা ও বাবাকে বলেন মিতু আপু ও সলিমুল্লাহর চিকিৎসা উনি করবেন। তারা সেই বুজুর্গ লোককে মিতু আপু ও সলিমুল্লাহর ব্যাপারে কিছুই বলেননি, কিন্তু তিনি এত সব কিভাবে জানলেন? এতে তারা দুই বাড়ির লোকজনই খুব অবাক হন। তারা এই বুজুর্গ লোকের তদবিরে সুস্থ হন। তবে অবাক করা বিষয় হল এই বুজুর্গ লোক তদবিরের জন্য কোনো টাকা নেননি এবং এই বুজুর্গ লোককে কেউ কখনো কোনো দিন দেখেননি। এখন তারা দুজনেই সুস্থ, তবে সেই বুজুর্গ
লোক বলে গিয়েছেন মিতু আপু তাদের প্রতিবেশী সলিমুল্লাহর বাসায় কেউ রাত 12টার পর এবং দুপুর 12টায় যাতে নদীর ঘাটে কিংবা জঙ্গলে না যায়। যদি তারা একথা অমান্য করে তবে তাদের মৃত্যু নিশ্চিত। ঘটনাটি অদ্ভুত হলেও সত্য। এই ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনি আপনার নাম লিখেছেন, সবকিছুই লিখেছেন, কিন্তু আপনি শুধুমাত্র আপনার ঠিকানা লিখেছেন লক্ষ্মীপুর, নোয়াখালী। আপনার বাড়ির ঠিকানা না হলে আমরা আপনাকে টি শার্ট পাঠাতে পারছি না, সুতরাং এই ব্যাপারটিও এরপর থেকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ভূত.com এর 36তম পর্ব, যেখানে আপনি ব্ল্যাক ম্যাজিকের কাহিনী নিয়ে এপিসোড শুরু করেছিলেন, সেখানে আপনি বলেছিলেন যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা তাদের ঘটনা শেয়ার করেন না, তাই আমি ইমেলটি লিখছি। এরপরে তিনি কতদিন ধরে আমাদের শোনেন এই সমস্ত বিষয়ে একটু কথা বলেছেন। তারপরে তিনি শুরু করেছেন এইভাবে: আমি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। আমার স্বল্প অভিজ্ঞতায় আমি কুফরি কালাম বেশ কয়েকবার করেছি। এর মধ্যে আজকে কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করব। আমি এখন আর এগুলো করি না। এই পথ থেকে বেরিয়ে আসার কাহিনীও শেয়ার করব। আমি আমার নাম, ঠিকানা, পরিচয়, পেশা ও কর্মস্থানের নাম গোপন রাখার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এবং এই ঘটনায় ব্যবহৃত নামগুলো সবই ছদ্মনাম। শুধু এতটুকু সবার কাছে প্রকাশ করতে চাচ্ছি যে আমার বয়স খুবই কম বয়সে এই কাজ শুরু করেছিলাম এবং এর ভয়াবহতা সম্পর্কে অবগত হয়ে কোনো বড় ক্ষতি হওয়ার আগেই এগুলো ত্যাগ করেছি। আমার পরিচয় যেগুলো আপনি প্রকাশ করবেন না সেগুলো তারপরে তিনি তার পরিচয় দিয়েছেন। এবার তারপরে তিনি বলেছেন ঘটনায় চলে যাই। আগে বলি আমি কিভাবে ব্ল্যাক ম্যাজিকের ছোঁয়া পাই। আমি প্রথমে সাধারণ কাজের জন্য বই দেখে ইসলামিক আমল করতাম। আমি প্রথম আমার 2 সহপাঠীকে কুফরি কালাম করি। আমি যখন নতুন স্কুলে ভর্তি হই তখন আমার স্কুলের একজন শিক্ষক প্রাইভেট পড়ার জন্য সবাইকে ফোর্স করত। আমি তখন প্রতিবাদ করতাম, এবং যখন প্রতিবাদ করতাম ওই স্যারেরই 2 ছাত্র মাসুদ ও রানা মিলে আমার নামে তার কাছে গীবত গাইত এবং নানান অপবাদও দিত। আমার অনেক দিনের বন্ধু রাজীবও বাধ্য হয়ে তার কাছে পড়তে গিয়েছিল। সে আমাকে এসে বলতো মাসুদ ও রানা তোর নামে স্যারের কাছে অনেক আজে বাজে কথা বলে। মাসুদ ও রানা ক্লাসেও আমার সাথে বাজে ব্যবহার করত। তারা একজোট হয়ে এসব করত। এরপর আমি সিদ্ধান্ত নেই যে আমি তাবিজের মাধ্যমে তাদের মাঝে ঝগড়া লাগাবো। আমার বিশ্বাস ছিল যে তারা আলাদা হয়ে গেলে আমি একজনকে হাত করব। আমি প্রথমে তাদের বিচ্ছেদ করার জন্য একটি তাবিজ দিয়ে সেই তাবিজের নকশা করি, কিন্তু সেটা কোনো কাজ করেনি। ইউটিউবে কিছু কবিরাজ আছে যারা এসব বিষয়ে অনেক কিছু শেখায়। আমি তাদের ভিডিও দেখি কিভাবে 2 ব্যক্তির মাঝে তুমুল ঝগড়া লাগানো যায়, কেননা তখন আমার বিশ্বাস ছিল যে কুফরি কালাম কাজ করবেই। আমি গাছের বড় পাতা সংগ্রহ করে তাতে কুফরি তাবিজ লিখি এবং তাবিজের নিচে নিয়ম অনুসারে লিখি মাসুদ ও রানার মাঝে ঝগড়া লাগুক, এবং সেটি জোড়া কবরের মাঝে পুঁতে দেই। উল্লেখ্য তাবিজটি যে কোনো সময় পোতা যাবে, তাই আমি দুপুরে কাজটি সম্পূর্ণ করি এবং তাবিজ পোতাকালীন আমার কোনো সমস্যা হয়নি, কেননা সেটা ভর দুপুরে আমি পুঁতেছিলাম। কিন্তু এই কাজ করার পরে আমার সাথে কি ঘটতে চলেছে সে সম্পর্কে আমি অবগত ছিলাম না। সেই রাতে আমি স্বপ্নে দেখি এক অচেনা লোককে, যে কিছু বলে না, শুধু গোঙায়। মনে হয় যে সে আমাকে কিছু বলতে চায়। আমি আমার হাতে লাল দাগ দেখতে পেতাম, যেন কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে, কিন্তু এই দাগের কোনো উৎস আমি খুঁজে পেতাম না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। রাতে আমার ঘুম ভেঙে যায় হঠাৎ করেই। আমি তীব্র একটি সুগন্ধ পেয়ে রীতিমতো ভয় পেয়ে যাই। আমি বেড সুইচ প্রেস করে লাইট অন করে দেখি খাটিয়ার উপরে শোয়ানো একটি লাশ, যার কাফন পরানো কিন্তু মুখটি খোলা। লাশটি ছিল আমার স্বপ্নে আসা ওই অজ্ঞাত ব্যক্তির। আমি চিৎকার করতে চাই কিন্তু পারি না, আমার মুখটা যেন বন্ধ। লাশটির চোখ বন্ধ করাই ছিল, নাড়াচাড়া করছিল না। হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে আসে সেই বাক্য, যেই বাক্য প্রতি নামাজ শেষে আমি পড়ি। তারপর
আমার কিছু মনে নেই। আমার ঘুম ভাঙে ফজরের আজানের শব্দে। আমার বাড়ির পাশেই মসজিদ। আমি দেখি আমার রুমের লাইট জ্বালানো, আর আমি মেঝেতে খাটের পাশে পড়ে আছি। রুমে আর কোনো লাশ নেই, নেই কোনো গন্ধ। কপালের একটা অংশ প্রচুর ব্যথা করছিল। বুঝতে বাকি রইল না যে আমি আমার মাথায় কোনো কিছুর সাথে ব্যথা পেয়েছি। আমি অজু করে নামাজ আদায় করি। আমি কয়েকদিন জ্বরে ভুগি। বাড়ির লোকেরা ভাবে সাধারণ জ্বর, প্রায় 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যায়। ওই লোককে স্বপ্নে দেখা, তারপর বন্ধ হয়ে যায়। সুস্থ হলে স্কুলে গিয়ে জানতে পারি মাসুদ ও রানার মধ্যে টাকা ধার করা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে মাসুদ রানার সাইকেলের পাম্প ছেড়ে দেয়। সেই নিয়ে দুজনের মধ্যে তুমুল মারামারি। এই ছিল আমার করা প্রথম কুফরি কালামের ফল। তারপর আমার সাথে আর কিছু খারাপ ঘটেনি। আমার সাথে রাতে কি ঘটেছিল তার সাথে আমার করা ব্ল্যাক ম্যাজিকের যে সম্পর্ক আছে তা আমি বুঝতে পারিনি। যেহেতু আমার সমস্যাগুলো শেষ হয়ে যায়, তাই বলতে গেলে আমি প্রায় ভুলে যাই। আমার পরিবারের অসম্মতিতে আমার মামা একটি বিবাহ করে। আমার মামির আগে বিয়ে হয়েছিল এবং একটি সন্তান ছিল যার নাম শুভ। আমার মামা শুভর দায়ভার নিয়ে বিবাহ করে। বিয়ের সময় শুভ ক্লাস 4-এ পড়ত। যেহেতু পরিবারের সদস্যদের অসম্মতিতে মামা বিবাহ করে, তাই আমাদের পরিবারে নেমে আসে অশান্তির ভয়াল ছায়া। বলে রাখা ভালো, মামা বিয়ে করে 2018 সালে, আর প্রথম কুফরি কালাম করি 2019-এ। আমার মামি মোটেও ভালো মানুষ নয়। আমার মা আমার নানুর সাথে থাকে বলে যত সমস্যা। আমার মামা পরিবারের সদস্যদের অসম্মতিতে বিয়ে করে, তাই আমার মামা কেমন তা আমি আলাদা করে বুঝাচ্ছি না। শুভ ছাত্র হিসেবে খুবই বাজে। 6 বিষয়ে তার 3-4 বিষয়ের মধ্যেই ফেইল আসে এবং 2018-19-এ সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে অক্ষম হয়। ওর এমন পড়াশোনার কারণে মামা আর মামির মাঝে শুরু হয় অশান্তি। আর আমার মামিকে আমিও দেখতে পারি না, কারণ আমার নানা আজকে বেঁচে থাকলে আমার মামিকে মেনে নিত না, এবং আমার মামি আমার মায়ের সাথে যেমন খারাপ ব্যবহার করে আমার সাথেও তেমন ব্যবহার করে। মাঝে মাঝে আমার সাথে কথা কাটাকাটিও হতো। আমার নানুর দিন খুবই কষ্টে কাটছিল। কথাগুলো সংক্ষেপে বললাম এসব কারণে আমি চিন্তা করি কুফরি কালাম করব, মামিকে শিক্ষা দেব। আমি এবার বই দেখে কুফরি কালাম করি। কুফরিটি ছিল ভয়ানক। এই প্রক্রিয়ার জন্য জিন চালান দিয়ে যে কোনো কাজ হাসিল করা যায়। আমার টার্গেট ছিল জিন চালান দিয়ে আমার মামা আর মামির মাঝে বিচ্ছেদ ঘটানো। নিয়ম অনুসারে আমি 21টি ভিন্ন কাগজে 21টি নকশা আঁকি। নকশাগুলো ছিল এমন, তারপরে তিনি নকশার বর্ণনা দিয়েছেন, সেগুলো আমি বলতে চাই না। এবং তারপরে তিনি বলছেন নকশার নিচে নিয়ম করে তিনি লিখেছিলেন যে অমুকের পুত্র অমুক এবং অমুকের কন্যা অমুকের বিবাহ বিচ্ছেদ হোক। অনেক সময় নিয়ে এই 21টি নকশা তৈরি করি। নিয়ম ছিল 7 দিন সন্ধেবেলা 3টি করে 7 দিনে 21টি নকশা দাহ করতে হবে নির্জন একটি স্থানে। 2 দিন কাজ করার পর একদিন শুভর গায়ে মামা হাত তোলে পড়াশোনার জন্য, এবং এই নিয়ে মামা মামির ঝগড়া লাগে। আমার মামি আমার মামার কাছে ডিভোর্স চায়। এসব দেখে আমি মনে মনে খুশি হই, কিন্তু ভাগ্য আমার মামিকে সাপোর্ট করে। 4 দিন আমি নিয়ম ঠিক মতো মানি। 4র্থ দিন নকশা দাহ করার পর আমার কাছে আরো 9টা নকশা ছিল। নকশাগুলো পোড়ানোর 5ম দিবসে আমি যে স্থানে নকশাগুলো রেখেছিলাম সেখান থেকে আমি আর সেগুলো খুঁজে পাই না। আমি সেগুলো খাতার ভেতরে রেখে আমার ড্রয়ারে তালা দিয়ে রেখেছিলাম, যার চাবি সর্বদা আমার কাছেই থাকতো। আমি ভয় পাই। ভয় পাওয়ার কারণগুলো ছিল নকশাগুলো আমার পরিবারের কারো হাতে পড়ার ভয়, এবং আরেকটি ভয় ছিল আমি জিন চালান দিয়েছিলাম। এখন কি সেই জিন আমার ক্ষতি করতে চাইছে? আর আমি ওগুলো যেভাবে রেখেছিলাম কারো হাতে পড়ার কথা না। পরের দিন বাড়ির বড়রা সমাধান করে শুভ নানুর বাড়িতে থাকবে এবং আমার মামা তার খরচ দেবে, অর্থাৎ শুভ তার নানার বাড়িতে চলে যাবে। এভাবে মামি আর মামার ডিভোর্স আটকে যায়। আমি ঠিকভাবে কাজ করলাম, সফলতা পেতে চলেছিলাম। হঠাৎ এসব ঘটনা কেন ঘটল, এই প্রশ্নগুলোর উত্তর পরের দিনই পাই। যে ঘটনাগুলো ছিল এই কাহিনী সবচাইতে এটার ইন্টারেস্টিং অংশ। আমার এক ভাইয়া আছে যার সাথে নাকি অনেকগুলো জিন থাকে। তিনি
প্রবাসে থাকেন। তিনি আমাদের দেশে আসলে যদি আমাদের বাসায় আসেন তাহলে নানান তদবির করেন। তিনি ইসলামিক তদবির করেন, কুফরি করেন না। তার নাম কালাম। আমার মা আমাকে জিজ্ঞেস করে যে আমি কি কাউকে তাবিজ করেছি নাকি। আমি ভাবি সর্বনাশ, তাবিজগুলো আমার মায়ের হাতে পড়েছে। আমি তাকে খুলে বলি যে আমি কি করেছি। আমি শুধু মামাকে তাবিজ করার ব্যাপারটাই বলি। মা আমাকে বুঝান যে আমি ভীষণ অন্যায় করেছি। আমি মাকে জিজ্ঞেস করি তুমি কিভাবে জানলে। মা বলল তোমার কালাম ভাই বলেছে। আমি অবাক হয়ে যাই, কালাম ভাই তো প্রবাসে। আমার মা বলল তুমি তোমার কালাম ভাইয়ের সাথে কথা বলো, সে তোমার সাথে কথা বলতে চেয়েছে। পরে কালাম ভাই আমাকে জানায় যে তিনি সেদিন কুফরি কালাম যেদিন করেছি তার 2 দিন পরে মামা আর মামির ঝগড়া লাগে। কালাম ভাই জিনের মাধ্যমে তা জানতে পারেন এবং নকশাগুলো উদ্ধার করেন তিনি জিনের মাধ্যমে এবং তা তিনি নষ্ট করে দেন। এবং তিনি জানান আমি খুবই বাজে কুফরি কালাম করেছি আর খুবই ভয়ানক, যেটি আমার ক্ষতিও করতে পারত। তিনি আমাকে বলেন তোমার মা তোমাকে একটি তাবিজ দেবে, সেটি রাখো, না হলে ওই শয়তান তোমার ক্ষতি করবে। আমি তার কথা মতো তাবিজটি নেই। সে আমায় আরো বলেছিল যে আমি যে মাসুদ ও রানাকে কুফরি করেছি সেটাও তিনি জানেন। আমি সেদিন রাতে ভয় পেয়েছিলাম, তাও সে জানে। আমি জিজ্ঞেস করি আমি সেদিন রাতে একটি খাটিয়ায় একটি লাশ দেখেছিলাম, ওটা কেন দেখলাম? কালাম ভাই বলল তুমি যে জোড়া কবরে তাবিজ পুঁতেছিলে, ওই জোড়া কবর যাদের তাদের মধ্যে একজনকে তুমি দেখেছিলে যে নিয়মিত তোমার স্বপ্নে আসতো এবং বাস্তবে একদিন তুমি তাকে দেখলে। পরবর্তীতে তাবিজ নেয়ার পর আমার সাথে আর কিছু ঘটেনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। সবাই আমার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর যেন আমায় ক্ষমা করেন। আমি এখন নিয়মিত নামাজ পড়ি আর আমি অনুতপ্ত, তাই আমাকে খারাপ চোখে দেখবেন না। এরপরে কিছু কথা তিনি লিখেছেন এবং বলেছেন যেটি আপনার জন্য, সো আমি সেটার পড়লাম না বা বললাম না। আমি বিশ্বাস করি যে এরকম ঘটনা আপনাদের কাছেও আছে এবং এরকম অনেকেই হয়তো অনুশোচনায় ভোগেন একটা ভুল করার জন্য, একটা ভুল সিদ্ধান্ত নেয়ার জন্য, এইরকম ভাবে কুফরি কালামের সাথে জড়িত হবার জন্য। আল্লাহ আপনাদের মাফ করুন এবং এই ধরনের জঘন্য কাজের উদ্যোগী আপনারা না হবেন, সেটাই আমি প্রার্থনা করব এবং সেটাই আমি চাইব। আশা করছি যে এই পথে আপনারা কেউ পা বাড়াবেন না, কারণ এই পথে শুধুই ভয়, শুধুই অস্থিরতা, শুধুই হারানোর ফলাফল। আর তাই চাই না আপনারা কেউ এই কাজটি করুন। এবং আমি শুধু যেটা চাই আপনাদের কাছে সেটা হচ্ছে এই ধরনের ঘটনা আপনাদের কাছেও আছে, সেই ধরনের ঘটনা যদি থেকে থাকে তাহলে আমাদের লিখে পাঠান। আমাদেরকে লিখে পাঠানোর ঠিকানা হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এবং অফকোর্স আপনার টি শার্টের সাইজ সহ আমাদের লিখে পাঠান। এবং শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে এটা শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন, এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। তো আজকের মতো আমার মনে হয় যে এই ইমেলটি আমি যেটা শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে এবং আজকের মতো ইমেইলের এই অংশটি এই পর্যন্তই। এবং আপনারা যদি আরো চান তাহলে ইনশাআল্লাহ এরপর থেকে আরো বেশি ইমেল দেওয়ার চেষ্টা করব, যেহেতু ঘটনা বেশি আসছে। আপনারা দোয়া করবেন আমার জন্য যেন এভাবে ভালো ভালো ঘটনা আপনাদের উপহার দিতে পারি।